স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত ৯টার খবরত অনার লাগে আছি রামশারিয়া। শুরুতে জানাই দিয়ে আজির সংবাদের শিরোনামগিন। ক্লিন বাংলাদেশ প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে চকবাজার পথচারী অক্কলের মাঝে ইফতার বিতরণ করেন সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের ইসালে সোয়াবের উদ্দেশ্যে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত পাইকারি বাজারের তুলনায় চড়া দাম খুচরা বাজারত। এবার বিস্তারিত। ক্লিন বাংলাদেশ প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র হই ওগু ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি গড়ি তুলিবু তারই কার্যক্রমের অংশ হিসেবে আজিয়ে ক্লিন বাংলাদেশের মাধ্যমে মানুষ প্লাস্টিকের পরিবর্তে নিত্য প্রয়োজনীয় বস্তু লই যাইতে পাইছে। বিস্তারিত সাইলন ভিডিও। আপনারা জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি ঘোষণা দিয়েছি একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি আমি গড়ে তুলব ইনশাল্লাহ। এবং সেই কার্যক্রমের অংশ হিসাবে ইতিমধ্যেই যে উপাদানগুলো পচনশীল নয়, বিশেষ করে প্লাস্টিক, পলিথিন, কর্কশিট, যেগুলো জলাবদ্ধতার মূল কারণ আমরা যে ডাস্টবিনে ফেলার কথা সেখানে না ফেলে যত্রতত্র ফেলার কারণে সেগুলো আশ্রয় নিচ্ছে পার্শ্ববর্তী নালাতে, এবং আলটিমেটলি গিয়ে যখন বর্ষাকাল হয় জলাবদ্ধতার কারণ হয়ে সেটা দাঁড়ায়। যার কারণে আজকে আমরা প্লাস্টিক মুক্ত একটি চট্টগ্রাম আমরা দেখতে চাই, পলিথিন মুক্ত একটা চট্টগ্রাম দেখতে চাই। তারই কর্মসূচির অংশ হিসাবে আজকে ক্লিন বাংলাদেশ যে প্লাস্টিকের পরিবর্তে তারা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো নিয়ে এসেছে সেটা একটা চমৎকার উদ্যোগ বলে আমি মনে করি। এর আগেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে অন্য কিছু এনজিও সংগঠন তারা কাজ করেছে, বিদ্যানন্দ সহ অন্য সংগঠনগুলো, এবং তারাও এই ধরনের কর্মসূচি তারা করেছে এবং আমি তাদেরকে উৎসাহিত করেছি। এবং আজকে ক্লিন বাংলাদেশকে আমি বলতে চাই তারা এর মধ্যে একটা ভ্রাম্যমাণ লাইব্রেরি এবং জামাল খানে এক্সচেঞ্জিং একটা লাইব্রেরি করেছে, সেটাও একটা ভালো উদ্যোগ। মেডিকেলও তারা করেছে, সেটাও প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার হিসেবে তারা কাজ করছে। এখানেও আজকে তারা এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দিয়ে যে প্লাস্টিক কিনছে, আমার মনে হয় এতে করে আমরা একটা পরিবেশ দূষণমুক্ত নগরী হিসাবে চট্টগ্রামকে আমরা ঘোষণা করতে পারি। কারণ আমরা ইতিমধ্যেই বলেছি যে জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমাদের যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি স্টেজের মধ্যে আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা ডেভেলপ করার জন্য প্রতিটা ওয়ার্ডে যাচ্ছি। এই প্লাস্টিক পলিথিন মুক্ত চট্টগ্রাম এইটা কিন্তু আমাদের একটা অংশ, যে আমরা প্লাস্টিক পলিথিন পরিবর্তে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিই। ইভেন এর মধ্যে আপনি দেখেন আমরা চারা গাছও দিয়েছি। আমরা সবুজ এই যে গ্রিন সিটির অংশ হিসাবে আমরা এই প্লাস্টিকের পরিবর্তে চারা গাছ দিয়েছি, আমরা বীজ আমরা দিয়েছি। কাজে এই কর্মসূচিগুলো কিন্তু চলতে থাকবে। এটা এইখানে আজকে যে চকবাজারও হয়েছে এটা না, এটা আগ্রাবাদ, বদ্দারহাট বিভিন্ন কর্নারে তারা এই কাজগুলো করবে। আমি মনে করি চট্টগ্রামের 41টা ওয়ার্ডে আমরা ক্লিন বাংলাদেশ সহ অন্য যে সংগঠনগুলো আমাদের সাথে কাজ করছে প্রতিটি সংগঠনকে আমরা ছড়িয়ে দিতে চাই। এবং আমাদের যে সেকেন্ডারি যে প্ল্যানটি আছে সেটা নিয়ে আমি এখন কাজ করছি, সেটা হচ্ছে ময়লাকে সম্পদে পরিণত করা, যেটা আমি বারবার বলছি, সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্ল্যান থ্রু রিসাইক্লিং প্রসেস। এটার মাধ্যমে আজকে আপনি দেখবেন যে আমাদের যে এই যে ময়লাগুলো যেগুলো পচনশীল নয় এবং পচনশীল সব মিলিয়ে আমরা কিছু পচনশীলগুলো থেকে সার উৎপাদন করতে পারবো, আর পচনশীল নয় যে প্লাস্টিক পলিথিন এগুলো থেকে এনার্জি, বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারবো, অথবা আমরা বায়োগ্যাস উৎপাদন করতে পারবো। এই ধরনের কিছু পরিকল্পনা নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। তবে এখন আমার যে প্রাইমারি স্টেজের টার্গেট সেটা হচ্ছে জলাবদ্ধতার যে প্রকল্পগুলো চলছে, সে জলাবদ্ধতার প্রকল্পগুলো যেহেতু এই বছরেই শেষ হচ্ছে না, আগামী বছর পর্যন্ত তাদের টার্গেট আছে 2026-এর মে অথবা জুন অথবা জুলাই পর্যন্ত। কাজে এই বর্ষাকালে আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ বলে আমি মনে করছি। বিশেষ করে এই চকবাজার, বদ্দারহাট, মুরাদপুর, আপনার আগ্রাবাদ বিভিন্ন এলাকা যেখানে নিচু এলাকা, সেখানে আসলে খুব দ্রুত পানি উঠে যায়। এবং এই পানি না ওঠার জন্য আজকে আমরা বিভিন্ন 1600 কিলোমিটার আমার যে ড্রেনেজ খালগুলো, নালাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করছি, খালগুলো পরিষ্কার করছি। কারণ আপনারা জানেন 36টা খাল সিডিএ কাজ করছে, বাকি 21টা খাল রয়ে গেছে।
যদি আর অনেক খাল আছে, কিন্তু 21টা খাল আবেদনই করতে আছে, তার কারণে আমরা এই খালগুলোও পরিষ্কার করছি। কাজে এই খাল নালাগুলো আমরা আয়ত্তের মধ্যে এনে আমরা যথাসম্ভব সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই কাজগুলো করে যাচ্ছি, এবং এই পাশাপাশি প্লাস্টিক পলিথিন মুক্ত একটি চট্টগ্রাম আমরা করতে চাচ্ছি। আপনি যে প্লাস্টিক মুক্ত চট্টগ্রাম নগরী করার কথা বললেন, কিন্তু আমাদের কর্ণফুলী ব্রিজ থেকে চাকদা খাল পর্যন্ত যে সিডিএ যে রাস্তাটা নির্মাণ করছে, ওখানে ধরুন কর্ণফুলী নদী থেকে তারা ড্রেজিং করছে, প্লাস্টিক ময়লা রাবিশ দিয়ে রাস্তা নির্মাণ করছে, অনেক জায়গায় দেবে যাচ্ছে। এই যে অনিয়ম হচ্ছে প্রকল্প সিডিএ, আমরা তো বারবার বলছি যে গত সরকারটি যারা ছিল তারা সমন্বয়টা করতে পারেনি। আমাদের মূল এই কাজগুলোর মধ্যে হচ্ছে সমন্বয়টা ভেরি ইম্পর্টেন্ট, যে সামাজিক এবং সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, সেই সেবা প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন হয়নি। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য কাজ করেছে। আজকে আমি আসার পরে এই সমন্বয়ের মাধ্যমে আমি কাজ করার চেষ্টা করছি, যাদের সমস্ত সেবা প্রদানকারী সংস্থা, বিশেষ করে সিডিএ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা সহ, বিটিসিএল সহ সমস্ত প্রতিষ্ঠান, গ্যাস কোম্পানি সহ আমরা সব সেবা প্রদানকারী সংস্থাগুলো, উই মাস্ট ওয়ার্ক আন্ডার ওয়ান আমব্রেলা, দ্যাট ইজ সিটি কর্পোরেশন। কারণ সিটি কর্পোরেশন একমাত্র সংগঠন যেটি নির্বাচিত প্রতিনিধি সেখানে আছে, মেয়র আছে। তা আমরা চাই যে মেয়রের অধীনে সমস্ত সেবা প্রদানকারী সংস্থাগুলো যদি কাজ করে, তাহলে জলাবদ্ধতার মতো একটা বিশাল সমস্যাকে আমরা ইনশাল্লাহ সমাধান করতে পারবো বলে আশা করি। তারা যে রাস্তায় প্লাস্টিক ব্যবহার করতেছে, রাস্তায় কর্ণফুলী নদী থেকে প্লাস্টিক পণ্যগুলো, কিন্তু তারা এটা মানে অলরেডি রাস্তায় টুরিস্ট হয়ে গেছে। আমরা এটাই বলছি, তাদেরকে আমরা বলেছি এগুলি দ্রুত সরিয়ে নিতে। আমাদের দুটো গার্বেজ স্টেশন আছে, আমরা সেটা সরিয়ে নিচ্ছি আমাদের মতো করে। সিটি কর্পোরেশন এবং সিডিএকে আমরা বারবার বলছি যে তাদের যে লোকবল আছে সেগুলো তারা যাতে সেখানে ইউজ করে, এবং আমাদের কথার প্রেক্ষিতে তারা এখন কাজ করছে। এবং আমরা যেটা বারবার বলছি সেটি হচ্ছে যে সেকেন্ডারি যে আমাদের প্ল্যান আছে, ওই যে ময়লা প্লাস্টিককে আপনার এনার্জিতে রূপান্তরিত করা, এই কাজটি ইনশাল্লাহ আমরা দ্রুত হাতে নিব। এটা যদি আমরা হাতে নিই, ইনশাল্লাহ আমরা অবশ্যই প্লাস্টিক মুক্ত, পলিথিন মুক্ত একটা চট্টগ্রাম অবশ্যই আমরা দিতে পারবো। এবং সিডিএর যেটা আগের যেটা আপনার দুর্নীতি হয়েছে 5ই আগস্টের পরে, আমরা দেখতে পেয়েছি আমাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন আছে। তারা দুর্নীতির বিরুদ্ধেও তারা জিরো টলারেন্স ঘোষণা করেছে, আমরা সিটি কর্পোরেশন ঘোষণা করছি। কাজে আমরা মনে করি এখন আমাদের যে টিম কাজ করছে, আমরা যদি সবাই মিলে ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড সহ একসাথে কাজ করতে পারি, বন্দর সহ, তাহলে আমরা অবশ্যই একটা সুন্দর চট্টগ্রাম, যেটা আমাদের স্বপ্ন, এটা গ্রিন, ক্লিন, হেলদি সিটি উপহার দেওয়া, সেটা উপহার দেওয়া সম্ভব। আমরা একটু বাজার পরিদর্শনে যাব। সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানোর ইসালে সওয়াবের উদ্দেশ্যে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত জানান সহকর্মী তানজিনা ইসলাম। চট্টগ্রামের বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের ইসালে সওয়াবের উদ্দেশ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হইছে। বৃহস্পতিবার বাদ আসর নগরীর পলিটেকনিক্যাল মোড় সংলগ্ন বিএসআরএম গেটের সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত দোয়া মাহফিল সম্পন্ন হয়। পাঁচলাশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মুজিবুর রহমান মুজিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সুমন। আজকে এই মহান পবিত্র রমজানের শ্যাম সাধারণ মাস, আমরা যার স্মরণ সভা করতে যাচ্ছি, চট্টগ্রামের কৃতি সন্তান, বীর চট্টগ্রাম কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, যিনি অসংখ্য নেতা সৃষ্টি করেছেন, সারা বাংলাদেশে নেতৃত্ব করার একটা কারিগর, যিনি আমাদেরকে ছেড়ে ওপারে চলে গেছেন, জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমানের মাগফিরাত কামনা করছি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। যিনি এই চট্টগ্রামে নেতাদের নেতা বলে ঘোষিত, যিনি নেতৃত্ব দেওয়ার মতো অসংখ্য নেতা এই চট্টগ্রামে সৃষ্টি করেছেন। ওনার রাজনৈতিক দূরদর্শিতা অনেক নেতা ফলো করেছেন। আমরা আজকে ওনাকে হারিয়ে
নিজেরাই বুঝি এই চট্টলার কত ক্ষতি হয়ে গেছেন বিগত আন্দোলন সংগ্রামে। প্রিয় নেতার দিক নির্দেশনা আমাদের কত উপরে আসছেন, বড় বড় নেতাদের, আমাদের যারা সিনিয়র নেতারা আছে তাদের উপরে আসছেন। আমাদের প্রান্তীয় নেতা আব্দুল্লাহ মোহন মৃত্যু পরে আজকে আমরা সকলে একত্রিত হয়েছি খুব প্রান্তরকে বলা যায়। আমাদের চট্টগ্রামে একটি প্রতিষ্ঠা ছিলেন আব্দুল্লাহ মোহন, যাকে আমরা হারিয়েছি। উনি চট্টগ্রামের প্রবীণ রাজনীতিবিদ। চট্টলার বড়বৃক্ষ, চট্টগ্রামের পান, চট্টগ্রামের নেতাদের নেতা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সকল মন্ত্রী। পাইকারি বাজারের তুলনায় তরমুজের চড়া দাম খুচরা বাজারত। বিস্তারিত জানান সহকর্মী শাহরিয়ার সুমন। আমরা প্রতিদিন কোথাও না কোথাও সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে থাকি, কিন্তু রমজানকে সামনে রেখে এই রমজান মাসে আপনার ফল ফ্রুট থেকে শুরু করে সয়াবিন তেল, ভোজ্য জিনিসপত্র সিন্ডিকেটের উপরে বসবাস। তাই আপনার একজন দর্শক এই কাস্টমার এসে তরমুজ কেনার জন্য, আমরা যে তরমুজকে নিয়ে সকাল পর্যন্ত ডকুমেন্ট নিউজ করতেছি, আসলে তরমুজের দাম এত চড়া কেন? যেখানে পাইকারি ব্যবসায়ীরা বলতেছেন তরমুজ একদম খুব গত বছরের থেকে এবছরে অনেক দাম কম, সেক্ষেত্রে খুচরা দোকানদারদের কাছ থেকে আসলে তরমুজের প্রচুর দাম বেড়ে যায়। আমরা জানি ফেরাউন এক সময় কৃষকদের থেকে কম দামে তরমুজ কিনে বেশ দামে বিক্রি করত। যারা ফেরাউনের অনুসরণ করে তারাই কম দামে জিনিস কিনে আনে, সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে বিক্রি করবে। কিন্তু রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য হালাল ব্যবসা, হালালকে ধরে রাখার জন্য আমরা মানুষের নাগালে ফল ফ্রুট বিভিন্ন বিষয়, তরমুজ বলেন, ফল ফ্রুট, যে কোনো ফল ফ্রুটের আমরা মানুষের নাগালে থাকে এই আশা রাখি। সাথে আমি একমত। আমরা পাইকারি ব্যবসা করি, একটা মৌসুমী ফল আপনার 2 মাস থাকে, তো আমরা এটা খুচরায় আমরা ভালোবাসি বেশি, যে আপনার পিস হিসাব। যেমন আমি নিজে এখন 1 সপ্তাহ ধরে আমি পিস হিসাব নিজে বিক্রি করছি। ও যারা আপনার এটা মাপা বেছে, এটা তাদের ব্যর্থতা। আমি আশা করি দেশকে নিয়ে ভাবলে একটা জিনিস দেশের মানুষের পক্ষে কাজ করতে হবে। যদি আমি এই জিনিসটা আমার কাছে গেছে, যদি 200 টাকা নিয়ে 250 টাকার মাঝে ক্রয় করতে পারি, সে যদি 350-400 টাকা বেচে, আমরা মিডিয়ামটা বেচতেছি আপনার 11-9, মানে কি 110 টাকা 100 টাকা এটা বেচছি আপনার 18, মানে কি 180 টাকা, 180 টাকা। এটা বড় ওইখানে একটু বিক্রি বেশি নেয় কেরিং খরচের জন্য। এটা আমাদের দেশের পরিস্থিতি হিসেবে একটা দোকানের ভাড়া আপনারা হিসাব করেন, তার যে কেরিং খরচ এখন 25,000 টাকা করে চলতেছে। 250 টাকা আর আরো 300 টাকা ধরেন, তাইলে হবে আর 250 টাকা আরো এত টাকা কিভাবে ডিফারেন্স হবে? 250 টাকা করে নিয়ে 350 টাকা 300 টাকা বিক্রি করতে পারে, 800 টাকা কিভাবে? এখন বর্তমানে নোয়াখালী বেশিরভাগ আসতেছে, চাহিদা প্রচুর। এখন তো আপনার রমজান মাস যেরকম ইফতারের টাইমেও আপনার বেশিরভাগ এটা চলে। আর তাছাড়া গরমের এখন ভাব তো তরমুজ খুব চলতেছে। তরমুজও মিষ্টি তো, আর সুস্বাদু খাবার, গরম আছে, আবার রমজান মাসে এমনিতে রেট একটু বাড়তে থাকবে। এখন এটা সব বিক্রি হচ্ছে 25,000 26,000 এরকম, 250 260 এর মধ্যে। আসলে এখান থেকে নিয়ে এরা ঘটনা হচ্ছে যে অনেক দাম, 2 ডবল 3 ডবল দাম বাড়ায় চাই। আমাদের এখানে ওই রকম দাম প্রচুর দাম হয় না, এখানে দাম 270 250, খুব জোরে হলে 300, এর বাইরে কোনো দাম তরমুজ বিক্রি হয় না এই বছরে। আচ্ছা,
এর ভিতরেই ছিল। নয়, যে আমাদের ধরেন যে নিজেদের বাগান 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 থেকে এই করে নিয়ে আসে। সরাসরি আপনাদের নিজেরই না, আমাদের বিভিন্ন বাগান থেকে পাইকারি নিয়ে আসে, এখান থেকে আর আমরা খুচরা বিক্রি করি। তরমুজ এখন তো গত বছর থেকে এবছর দাম অনেকটা কম না? অনেক অনেক কম, অনেক কম আছে। গত বছর রমজান থেকে এবছর অনেক কম। অনেক কম, কিন্তু এই তরমুজকে নিয়ে যে আপনার সামনে এই তরমুজগুলো একটা 500-600 টাকা করে বিক্রি করতে, না আমাদের এখানে তো ধরেন সর্বোচ্চ 25 বা আরো ভালো গ্রেড হইলে আর একটু বেশি, বা এটা 22 বিক্রি হয়। তাই হ্যাঁ, 22, 24, 25 এরকম। কিন্তু যারা অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ব্যবসাগুলোকে দাম বাড়া বিক্রি করতেছে, এদের উদ্দেশ্যে কিছু নেই। ওরা তো আসলে খুচরা বিক্রি হয়, অনেকজনের থেকে বেশি চড়া দামে বিক্রি করে। এটা তো আমাদের থেকে এটা তো দেখার কোনো নেই। এটা তো প্রশাসন আছে বা আপনার যারা কিনে তারাও যদি একটু করে কিনে তাহলে অবশ্যই তারা ভালো কম দামে পায়। কারণ অনেকজনে দেখা যায় যে টাকার গরমে বেশি দামে কিনে, তখন মধ্যবিত্তরা বেশি দামে কিনতে পারে না, তখন মধ্যবিত্ত নাগালের বাইরে চলে যায়। এখন রমজান মাস, পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। সুপ্রিয় দর্শক, শেষ ঘড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টার খবরত আবারও হাজির হইম তত্ত্ববহুল সংবাদ লই। সেই পর্যন্ত ভালো তাইবেন, সুস্থ তাইবেন, সিএনটিভির লগে তাইবেন। ধন্যবাদ।